আসছে জুলাই আগস্টেই সংসদ নির্বাচন চায় বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকের মতামত জানালেন মহাসচিব। স্থানীয় সরকার ভোট পরের বিবেচনা। নির্বাচন অনুষ্ঠানের জন্য মনে হয় আরো বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরো বৃদ্ধি পাচ্ছে। তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচিত সরকারের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। নারায়ণগঞ্জে গণসংযোগে বললেন হাসনাত আব্দুল্লাহ। পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, ওই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণতি হবে। অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের রায় আগামীকাল। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সব রিপোর্ট পাওয়া যাবে শুক্রবার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে অতিরিক্ত জনবল সরিয়ে নিয়েছে বিজিবি ও বিএসএফ। সতর্ক অবস্থায় চলছে নিয়মিত টহল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের সীমানা প্রাচীরে পাথরের বদলে ইট, এক ঠিকাদারের নিয়ন্ত্রণেই অধিকাংশ কাজ। সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিতে শাটডাউন। আরো ভয়াবহ হয়ে উঠছে ক্যালিফোর্নিয়ার দাবানল। বাতাসের বাড়তি গতিবেগে 72 ঘন্টার মধ্যেই পরিস্থিতি যেতে পারে বিপজ্জনক পর্যায়ে। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর এ বছরের জুলাই আগস্টে ভোট গ্রহণ সম্ভব বলছে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়। বিএনপি মহাসচিব বলেছেন, ভোট যত বিলম্বিত হবে রাজনৈতিক অর্থনৈতিক সংকট ততই বাড়বে। দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝিতে তাই নির্বাচন চাই বিএনপি। মির্জা ফখরুল আরও বলেছেন, জনগণের ফোকাস এখন জাতীয় নির্বাচনের দিকে। গেল 3 নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় বলে জানিয়েছেন তিনি। বিএনপি জামায়াতের দূরত্ব নিয়ে মহাসচিব বলেছেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি স্বকীয়তা আছে, এজন্য নির্বাচন প্রয়োজন। সব রাজনৈতিক দল নির্বাচন চায়, এই নিয়ে কোনো মতভেদ নেই। মির্জা ফখরুল বলেছেন, তড়িঘড়ি করে ফ্যাসিবাদের বিচার করা হলে তা প্রশ্নবিদ্ধ হবে। বিচারের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা নির্বাচিত সরকারের সময় অব্যাহত থাকবে বলে জানান তিনি। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়ে, অর্থাৎ আপনার জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব। এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলিও প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে। এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই, গত 3টা নির্বাচন হতে পারেনি এবং মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ সেটাকে তারা সুগম করতে চায়। বিচার তো রাজনৈতিক সরকাররা করে। সত্য কথা হচ্ছে যে আপনি সবার আগে যে ফ্যাসিজম বলছেন আপনারা, ফ্যাসিজম এগেনস্ট হোম? এগেনস্ট বিএনপি। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার, নির্যাতন, প্রচার কার উপর হয়েছে? তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে আর যদি আমরা ক্ষমতায় আসি? এদিকে সম্প্রতি সীমান্ত ইস্যুতে শক্ত অবস্থান নেয় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ আমলে ভারতের সাথে করা সব চুক্তি জনসম্মুখে প্রকাশ করা উচিত। আমরা তো প্রথম থেকে বলে আসছি না যে ভারতের সঙ্গে আমাদের যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলোকে জনসম্মুখে উপস্থিত করা উচিত। এমনিতে পার্লামেন্টে করা উচিত ছিল, কিন্তু সেটা জনসম্মুখে উপস্থিত করা উচিত। এবং কোনো চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। এটা কোনো মতেই আপনার বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। আর আমি ধন্যবাদ দিই আপনার আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, তারা এই ব্যাপারের উপরে অত্যন্ত শক্ত একটা স্ট্যান্ড নিয়েছেন, যেটা বাংলাদেশের জন্য সম্মানজনক। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে ব্রিফিং হলো সেই বিষয়ে আমরা কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিনের সাথে। রবিন আমাদের সাথে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন। রবিন,
একটু কনফিউশন কিনা জানি না, বিএনপি এতদিন একটা যৌক্তিক সময় নির্বাচনের কথা বলছিল, অন্তর্বর্তী সরকারের তরফ থেকেও বলা হচ্ছে যে এই বছরের শেষ অথবা আগামী বছরের মাঝামাঝি সময় ভোট হতে পারে। এরপরই হঠাৎ করে দলের স্থায়ী কমিটির নীতি নির্ধারকরা জুলাই আগস্টে ভোটের কথা বলছেন। কারণটা কি, যুক্তিটা কি, কেন তারা উপযুক্ত মনে করছেন ওই সময়টা? তবে বিএনপি শুরু থেকেই আসলে নির্বাচনকেই সামনে রেখে এগোচ্ছিল, অর্থাৎ নির্বাচনকেই তারা মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। তারা বলেছে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, তারা বলেছে সংস্কার এবং নির্বাচন দুটোই সমান তালে চলবে, সেই প্রস্তুতি দুটোই সমান তালে চলবে। যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন 2026-এর মাঝামাঝি সময় পর্যন্ত অথবা 2025-এর শেষ নাগাদ, তারপরই প্রেস সচিব যখন বক্তব্য দিলেন, একই বক্তব্যই অর্থ দাঁড়ায়, কিন্তু ধরুন শেষ অবধি অর্থাৎ 2025-এর শেষ এবং 2026-এর মাঝামাঝি নির্দিষ্ট করে দেয়া, এটিই ধরুন একটা বড় পার্থক্য হিসেবে বিএনপি মনে করেছিল। সে কারণে বিএনপির তরফ থেকে একটি নেতিবাচক প্রতিক্রিয়া এসেছিল প্রধান উপদেষ্টার বক্তব্য এবং প্রেস সচিবের বক্তব্যকে ঘিরে। অর্থাৎ এটা থেকে স্পষ্ট যে বিএনপি আসলে নির্বাচনকে কতটা প্রাধান্য দিচ্ছে, একটু সময়ের হেরফের হলে কতটা গুরুত্ব বহন করে বলে মনে করে রাজনৈতিক দল হিসেবে বিএনপি, সেটি স্পষ্ট হয়েছে তাদের বক্তব্যে। এবং শুরু থেকেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে আসছিল, কিন্তু যখন সরকারের তরফ থেকে সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করা হয়নি, তখন দল হিসেবে কিংবা রাজনৈতিক দল হিসেবে কিংবা দীর্ঘদিন ধরে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন থেকে শুরু করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন থেকে শুরু করে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়ে আসা রাজপথের রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনে করছে যে তাদের মূল দায়িত্ব এখন আসলে একটি সুনির্দিষ্ট ধারণা দেয়া জনগণ, অন্তর্বর্তী সরকার এবং সে সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের কাছেও যে কবে নাগাদ আসলে নির্বাচনটা অনুষ্ঠিত হওয়া উচিত। সে লক্ষ্যেই গতকাল রাতেই দলের শীর্ষ পর্যায়ের অর্থাৎ দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যেটি স্থায়ী কমিটি, সেই স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক হয় এবং সেই বৈঠকে বলা চলে একমাত্র এজেন্ডাই ছিল এই জাতীয় নির্বাচন বা জাতীয় নির্বাচনকে প্রাধান্য দিয়ে গুরুত্ব দিয়ে তারা দীর্ঘ সময় ধরে এই আলোচনা করে। সেই আলোচনায় তারা সুনির্দিষ্ট করে, মহাসচিব যেমনটি বলছেন যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন হতে পারে, সুনির্দিষ্ট করে যদি বলতে চাই তারা 2025-এর জুলাইয়ের মধ্যেই নির্বাচনটা চায়। এবং সেই নির্বাচন কেন চায় সেক্ষেত্রে তারা বলছে যে অন্তর্বর্তী সরকারের মধ্য থেকে কিংবা বাইরে থেকে একাধিক গ্রুপ নির্বাচনকে বিলম্বিত করার এক ধরনের চেষ্টা চালাচ্ছে, এমনটি মনে করে দল হিসেবে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আমার আলাপ হয়েছে দু একজন, তারা বলছিলেন যে আসলে নানান ধরনের তৎপরতা চলছে, সেই তৎপরতা ঠেকানো বলেন কিংবা জনগণের সরকার প্রতিষ্ঠা বলেন কিংবা চলমান সংকট, আগামীর সংকটের শঙ্কা থেকে রাজনৈতিক সরকারের কাছে কিংবা জনগণের প্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে আসলে সেই সব সংকট সমাধান করা সম্ভব, এমনটি মনে করে বলি। তার মানে হচ্ছে ওনারা খুব দ্রুত আসলে দেশের সংকটগুলো সমাধানের কথা বলছেন যে নির্বাচিত সরকার আসলে করবে, সেটিও হয়তো তারা ধারণা করছেন। কিন্তু আমার প্রশ্ন আরেকটি আছে, সেটি হচ্ছে বিএনপি এখন পর্যন্ত ভোটের আগে কোনো জোট ঘোষণা হবে নাকি হবে না সেই বিষয়ে কোনো স্পষ্ট কথা বলেনি, কিন্তু যুগপৎ আন্দোলনের কথা তো তারা অনেকদিন ধরে বলছে এবং সেই দলগুলোর সাথে তারা এক ধরনের গভীর সম্পর্ক রেখেই চলছেন। এখন যখন ভোট যদি সামনে যেহেতু যে কোনো সময় হয়ে যেতে পারে, এই বিষয়ে কোনো ধারণা কি পেয়েছেন যে আসলে জোট গঠন বা দলগুলোর সাথে তাদের সম্পর্ক কেমন? বিএনপি জোট ভেঙেই যুগপৎ আন্দোলনে এসে বিগত যে পতিত সরকার তাদের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করেছে, সেটি এখনও অব্যাহত রয়েছে। অর্থাৎ এখনও সেই যুগপৎ আন্দোলন কিংবা যুগপৎ ধারায় আন্দোলন করা যে দলগুলো তাদের সঙ্গে তাদের সম্পর্ক সেটি রয়েছে। নতুন করে নির্বাচনকে সামনে রেখে জোট গঠনের সম্ভাবনা খুব একটা নেই, কেননা বিএনপি ঘোষণা করেছে ইতিমধ্যেই যে তারা যদি দল হিসেবে নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পায় তাহলে যুগপৎ আন্দোলনে থাকা সবগুলো দলের সমন্বয়ে তারা জাতীয় সরকার গঠন করবে। ইতিমধ্যেই বেশ কিছুদিন ধরে, গত কয়েক মাস ধরে বলা চলে, যুগপৎ আন্দোলন থাকা সব দলের সঙ্গে ধারাবাহিকভাবেই তাদের বৈঠক হচ্ছে। খানিক আগেই কথা হচ্ছিল একটি দলের লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর ইরানের সঙ্গে, তিনি বলছিলেন যে আসলে সেই ধারাবাহিকতায় তারা যে বৈঠকগুলো করছেন সেই বৈঠকে প্রাধান্য পাচ্ছে নির্বাচন, সেই বৈঠকে প্রাধান্য পাচ্ছে নির্বাচন কেন প্রয়োজন, নির্বাচন কেন দরকার। আসলে সংস্কার, তারা বলছে যে তারা এই সংস্কারের রূপরেখা বহু আগেই দিয়েছে এবং পরিবর্তিত পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দল সেই সংস্কারকে এড়িয়ে সামনের দিকে এগুতে পারবে না, এমনটিও মনে করে বিএনপি এবং যুগপৎ আন্দোলনের দলগুলো। সে কারণে তারা বলছে সংস্কার যেহেতু চলমান প্রক্রিয়া, সংস্কার যেহেতু তাদের চিন্তা ভাবনায়ও আছে এবং ইতিমধ্যেই সংস্কার কমিশনগুলোর রিপোর্ট অনেকটা চূড়ান্ত, আগামীকালই ঘোষণা দেবে। বিএনপি এবং যুগপৎ আন্দোলন দলগুলো মনে করে যে সংস্কারের কমিশনগুলোর রিপোর্ট হাতে পাওয়া মাত্রই আসলে স্বল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। রবিন, আপনাকে ধন্যবাদ। আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর জানলাম আপনার কাছ থেকে। কথা বলছিলেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেন জানিয়েছেন জুন জুলাই নির্বাচন নিয়ে কোনো পরিকল্পনা নেই, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।
যে চিফ অ্যাডভাইজার স্যার উনি যে একটা উইন্ডো দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। এটা এই ব্যাপারে আমার কোনো মতামত দেওয়ার সুযোগ নেই, তার কারণ হচ্ছে যে বিষয় নিয়ে আমি জানি না, বা উনি যেটা বলেছেন আপনি জানেন, আপনি একটা বলতে পারবেন। আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে সকালে নারায়ণগঞ্জের চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন তিনি। পরে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে হাসনাত বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এমন ধারণা পোষণকারীরা ফ্যাসিবাদের ইন্ধনদাতা। হাসনাত আরও বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি আর পুনর্বাসন হবে কিনা তা এখন প্রাসঙ্গিক আলাপ নয়, বরং ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত তাদের প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে। কর্মসূচিতে হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে দ্রুত অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে ওই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণতি হবে। তথ্য গোপন সহ নানা অনিয়ম করে পূর্বাচলে 10 কাঠা করে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই নিয়ে ব্রিফ করেছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। দর্শক, আমরা সরাসরি এখন তার বক্তব্যেই যাচ্ছি। এখানে প্রত্যেকের বিরুদ্ধে পৃথকভাবে 6টি মামলা রুজু করা হয়েছে। 6টি মামলা হয়ে গেছে। এখন আপনাদের কার্যক্রমটা কি? শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে 6টি মামলা করলেন, পরবর্তী পদক্ষেপটা কি? এখন এই যে আমাদের দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুযায়ী এখন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা আরও দালিলিক প্রমাণাদি যেগুলো সংগ্রহ করা হয়েছে এবং আরও বিষয়াদি তারা পর্যালোচনা করবেন এবং সংশ্লিষ্ট সাক্ষী এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সবাইকে জিজ্ঞাসাবাদ করবেন। 6 জনের কথা বললেন, 6 জনের 2 জন তো পাওয়া গেল, শেখ হাসিনা জয়, বাকি 4 জন। হ্যাঁ, ইতিমধ্যে আপনি বোধহয় এটা মিস করেছেন, ইতিমধ্যে আরও 4টা মামলা রুজু হয়েছে। একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনারা যে অনুসন্ধান শুরু করলেন 14 দিনের মধ্যে আমরা দেখলাম যে মামলা হয়ে গেল, এটা নিশ্চিত করে অ্যাপ্রিসিয়েট করা যায়। কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখি দুদকের কাছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে, তাকে তলব করা হয়, তিনি না আসতে পারলে আইনজীবী পাঠিয়ে দেন। এক্ষেত্রে সেটা করা হয়েছে কিনা এবং মামলা খুব দ্রুত হয়ে গেল কিনা? আমরা আমাদের যে অনুসন্ধান দল রয়েছে আপনারা জানেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যে সমস্ত দালিলিক প্রমাণাদি তারা সংগ্রহ করেছেন এবং সেই কার্যক্রমটা সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে তারা চেষ্টা করেছেন যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করার জন্য এবং তাদের দাখিলকৃত প্রতিবেদনের প্রেক্ষিতে এই আমাদের এই কার্যক্রমটা সফল হয়েছে। আর একটা জিনিস আপনি যেটা বলেছেন যে আত্মপক্ষ সমর্থনে, হ্যাঁ, আত্মপক্ষ সমর্থনের জন্য আমাদের যে আইনানুগ প্রক্রিয়া আছে এবং ফৌজদারি কার্যবিধিতে যে ধরনের সুযোগ রাখা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দানে, সেগুলো সব প্রক্রিয়াই অনুসরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তের মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে আপাতত কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করে রেখেছে বিএসএফ। আজকের পরিস্থিতি এখন পর্যন্ত কিছুটা শান্ত। সীমান্তে বিজিবি বিএসএফ দুপক্ষই তাদের অতিরিক্ত জনবল প্রত্যাহার করে নিয়েছে, তবে নিয়মিত টহল অব্যাহত রেখেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর সীমান্তবর্তী এলাকায় এই বেড়া তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। এর প্রেক্ষিতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্ক অবস্থান ও সীমান্তের টহল জোরদার করেছে বিজিবি। দর্শক, আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে চাই। এখন পর্যন্ত আমরা দেখছিলাম যে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন, সরাসরি তার কাছেই যাচ্ছি। তুহিন, এই মুহূর্তে সীমান্তের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। তহিদ, আমরা বিনোদপূর্ণ এলাকার এবং তারও আশপাশের এলাকার যতটুকু খোঁজখবর নিয়েছি দেখেছি তার মধ্যে আজকে একদমই স্বাভাবিক। সেখানে কোনো ধরনের উত্তপ্ত পরিস্থিতি নেই।
বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং বিএসএফের যারা অতিরিক্ত জনবল ছিল তাদের বাংকার থেকে তারা আরও একদিন আগেই সেখান থেকে তারা সরে এসছেন, নিরাপদ দূরত্ব চলে গিয়েছেন। তারা যেটা নিয়মিত টহল সেটাই হচ্ছে। তবে একটি বিষয় লক্ষণীয়, ভারতীয় বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন অনলাইনের মাধ্যমে অপপ্রচারের একটি আমরা দেখতে পাচ্ছি, অপপ্রচার চলছে, যেটা সীমান্ত এলাকায় মানুষের মোবাইলে তারা দেখছেন যে তারা যে অপপ্রচারটা চালানোর চেষ্টা করছেন যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ভারতের অভ্যন্তরে বা নোম্যান্স ল্যান্ডের ভেতরে গিয়ে ভারতীয় জনগণকে ভয়ভীতি দেখাচ্ছে। এ ধরনের অভিযোগ একেবারেই ভিত্তিহীন। আমরা যতটুকু দেখেছি যে বিজিবি এত উত্তপ্ত পরিস্থিতির ভেতরেও বিজিবি তাদের শূন্য লাইনের বাইরে 1 ইঞ্চিও তারা যায়নি। অথচ সীমান্ত এলাকার মানুষ বলছে যে এটা সম্পূর্ণ মিথ্যাচার, কারণ ভারতের যে বর্ডারে যে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা, তাদের যে সিসি ক্যামেরা, সব কিছুতেই যদি বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী তাদের অংশে প্রবেশ করতো আর এই অভিযোগ সত্য হতো, তাহলে তাদের সিসি ক্যামেরা বা তাদের কাছে সেই এভিডেন্স থাকতো, সেটা তারা সামনে নিয়ে আসতো। এই ধরনের কোনো প্রমাণাদি না দিয়ে অহেতুক বিভিন্ন মানুষের মাধ্যমে এটা মিথ্যাচার করার একটা প্রবণতা হচ্ছে। এটা সম্পূর্ণ উস্কানিমূলক বলছেন আমাদের বিজিবির পক্ষ থেকে। তারা বলছেন পরিস্থিতি একদমই শান্ত রয়েছে, আর যদি কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা শুরু না করে তাহলে সীমান্ত এলাকার আর কোনো সমস্যা হবে না। শুধুমাত্র তারা বলছেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী যদি চলে তাতেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ভেতরে সম্পর্ক ভালো থাকবে, দুই দেশের মানুষও ভালো থাকবে। তুহিন, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশকে পাশের দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিল শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে, বাংলাদেশের সাথে নয়। সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান তিনি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদ্গ্রীব দেশের মানুষ ভারতকে প্রত্যাশার চেয়ে বেশি কি এমন দেয়া হয়েছে তা জানা দরকার বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আমরা প্রয়োজনীয় যে সংস্কার, শেখ হাসিনার গ্যারান্টি চেয়েছেন তিনি ক্ষমতায় থাকবেন পার্শ্ববর্তী দেশের কাছে। এত মাসুম বাচ্চা, এত তারুণ্য, এত শিশু হত্যা করে তিনি তার রাজ সিংহাসনকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানি শেষ হয়েছে। আগামীকাল রায়ের জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার চতুর্থ দিনের শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে জানান, এই মামলার বিচারে সংবিধান ও আইন অনুসরণ করা হয়নি। মামলাটি সম্পূর্ণ সাক্ষ্য প্রমাণহীন ও অনুমান নির্ভর। ব্যক্তিগত প্রতিহিংসা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই মামলায় খালেদা জিয়া সহ অন্যদের সাজা দেয়া হয়েছে বলেও জানান তারা। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। সেই রায়ে তারেক রহমান সহ বাকি আসামিদের 10 বছরের সাজা দেওয়া হয়। 5 আগস্ট পট পরিবর্তনের পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিল গেল 11 নভেম্বর মঞ্জুর করে ওই কারাদণ্ডাদেশের ওপর স্থগিতের আদেশ দেন আপিল বিভাগ। আগামীকালের রায়ে সব আসামি ন্যায় বিচার পাওয়ার আশা করেছেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা। ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। দুঃখজনকভাবে এই মামলায় তথাকথিত মাদ্রাসা কোর্ট দ্বারা অভিযুক্ত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে আদালত সেই আপিলটি শুনানির জন্য দিন ধার্য করেছিলেন। আজকে সেই আপিলটি শুনানি হয়েছে, জাজমেন্টের জন্য আগামীকালকে নির্ধারণ করেছে। শুক্রবারের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পাওয়া যাবে। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। জানিয়েছেন, লিভার ট্রান্সপ্ল্যান্ট, হেপাটোলজি কনসালটেন্ট সহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন খালেদা জিয়ার স্বাস্থ্যের গতিবিধি। রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনা হতে পারে। রিপোর্ট ছাড়াই যেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ জরুরি তা নিয়ে আলাপ আলোচনা করবেন চিকিৎসকরা। চিকিৎসারত অবস্থায় খালেদা জিয়া দেশের খবর নিচ্ছেন বলেও জানিয়েছেন জাহিদ হোসেন। একই সাথে দেশবাসীর কাছে তিনি আবারও দোয়া চেয়েছেন। লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই। এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে। কাজে সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়।
এখন যেটা প্রয়োজন অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার তালিকা হালনাগাদে সহায়তা দিতে চায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। নির্বাচন কমিশনের সাথে বৈঠকে এই কথা জানিয়েছে সংস্থাটি। দুপুরে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে বৈঠক করেন ইউএনডিপির 8 সদস্যের প্রতিনিধি দল। এরপর প্রধান নির্বাচন কমিশনারের সাথেও বৈঠকে বসবে তারা। এর আগে নির্বাচনের বিভিন্ন ক্ষেত্রে কমিশনকে প্রশিক্ষণ এবং নির্বাচনী উপকরণ দিয়ে সহায়তা করেছে ইউএনডিপি। এছাড়া 21 নভেম্বর থেকে নাসির উদ্দিন কমিশনের দায়িত্ব নেওয়ার পর বিদেশি প্রতিনিধিদের সঙ্গে 2টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রশাসনের আশ্বাস না পাওয়ায় আমরণ অনশন কর্মসূচি পালন করছেন পুলিশের 40তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকরা। সকাল থেকে সচিবালয়ে 1 নম্বর গেটের বিপরীতে ওসমানী উদ্যান সংলগ্ন রাস্তায় অনশন করছেন তারা। অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকরা বলছেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। এ সময় কয়েকজনকে কাফনের কাপড় পরে অবস্থান নিতে দেখা যায়। আন্দোলনরতরা জানান, আমরণ অনশন কর্মসূচি ঘোষণার পর রাতে স্বরাষ্ট্র সচিবের সাথে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করলেও চাকরিতে পুনর্বহালের আশ্বাস না মেলায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আগামীকাল আমাদের পাসিং আউট প্যারেড, অথচ আমরা এখনো এই পথে বসে রয়েছি। আমাদের কেউ কোনো আশ্বস্ত করতেছে না। আমাদের কি দোষ এটা এখনো পর্যন্ত আমাদের অজানা। যখন আমরা একটা সপ্তাহের মধ্যে কোনো দৃশ্যমান কোনো ফল না দেখতে পেলাম, তখন আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হয়েছি। যতদিন পর্যন্ত আমরা আমাদের না কোনো কাঙ্ক্ষিত ফলাফল পাই, আমরা না কোনো আমাদের দৃশ্যমান কোনো রেজাল্ট পাই, ততদিন পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে কেন এত শোরগোল? কেনই বা শিক্ষার্থীরা রাজপথে? অনশন কিংবা সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি বা কেন হচ্ছে? শিক্ষার্থীদের দাবি দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের দায়িত্ব দিতে হবে সেনাবাহিনীকে, কিন্তু কেন? এই নিয়ে যমুনা টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে নির্মাণাধীন ক্যাম্পাসে দুর্নীতির নানা প্রমাণ। পাথর দিয়ে যে দেয়াল করার কথা তা হয়েছে শুধু ইট দিয়ে। এমন দুর্নীতির আরও প্রমাণ তুলে এনেছেন সহকর্মী তাজদুল ইসলাম, আর ছবি তুলেছেন আহসানুল কবির শাওন। উপমহাদেশের এমন এক বিশ্ববিদ্যালয় যার যাত্রা শুরু হয় 166 বছর আগে স্কুল থেকেই। এটি দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রদের আবাসনের কোনো ব্যবস্থা নেই। 12টি হল ছিল এক সময়, সেগুলো বেদখল হয়েছে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়ার আগেই। আয়তনেও সবচেয়ে ছোট ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, তবে শিক্ষার্থী 17,000। নতুন ক্যাম্পাস তৈরির জন্য 2018 সালে প্রকল্প পাশের পর বরাদ্দ দেওয়া হয় 1920 কোটি 94 লাখ টাকা। কাগজের হিসাব বলছে প্রাথমিক পর্যায়ের 19টি কাজের মধ্যে হয়েছে মাত্র 5টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমি অধিগ্রহণের কাজটি এখনও সম্পন্ন হয়নি। এ প্রকল্পে শুরু থেকেই দুর্নীতির নানা অভিযোগ। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন এজন্যই ঠিকঠাক হয়নি কোনো কাজ। সততার সমস্যার কারণেই আসলে এটা হচ্ছে। তাদের মধ্যে সততা থাকলে ব্যাপারটা এমন হতো না। আর দ্বিতীয় হলো সব কিছুকে রাজনৈতিক প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে লেনদেনের যে ব্যাপারগুলো, আলটিমেটলি সেটাই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পিছিয়ে পড়ার কারণ। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের অগ্রগতি হয়নি, আমি বলবো মূলত লুটপাটের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোর কারণে। কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকার এই জায়গাতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস। নকশা অনুযায়ী থাকবে আবাসন সহ বিশ্ববিদ্যালয়ের সব সুযোগ সুবিধা। 7 বছর পর দৃশ্যমান শুধু সীমানা প্রাচীর ও একটি লেক, যে কাজের মান নিয়েও প্রশ্নের শেষ নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা বা ডিপিপি রয়েছে আমার হাতে। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে কনক্রিট আর পাথরের মিশ্রণে, অথচ আমরা দেখতে পাচ্ছি এই সীমানা প্রাচীর তৈরি করা হয়েছে কেবলমাত্র ইট দিয়ে। অনিয়ম কোথায় কতখানি হয়েছে সেটি এই চিত্র দেখলে স্পষ্ট রকমের বোঝা যায়। প্রকল্পে ভূমি উন্নয়নের কাজ করেছে RN এন্টারপ্রাইজ। এর স্বত্বাধিকারী আওয়ামী লীগ নেতা ওমর ফারুক রুমি। আরও যে কয়েকটি কাজ চলমান জানা গেছে সেগুলো পরোক্ষভাবে তারই নিয়ন্ত্রণে। সব মিলিয়ে প্রায় 263 কোটি টাকার কাজের একচ্ছত্র নিয়ন্ত্রণ এই রুমির। এখন গা ঢাকা দিয়েছেন বিভিন্ন মাধ্যমে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। অফিসে গেলে যমুনা টিভির ক্যামেরা দেখে বাধা দেয়। হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করলে মেসেজ পেয়ে নম্বরই ব্লক করে দেন। প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগে এরই মধ্যে বাদ দেওয়া হয়েছে প্রকল্প পরিচালককে, বসানো হয়েছে একই দপ্তরের আমিরুল ইসলামকে। তার বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই। তাকে নিয়েও আপত্তি শিক্ষার্থীদের। দ্রুত দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে দেওয়ার দাবিতে টানা 2 দিন অনশন করেছেন শিক্ষার্থীরা।
ক্যাম্পাসে পালন করছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সোমবারও অনশনের পর সচিবালয়ের সামনে অবস্থান করে শিক্ষার্থীরা। যমুনা টিভিকে উপাচার্য বলছেন, দুর্নীতির প্রমাণ মিলেছে। কতটা ত্রুটি হয়েছে এবং এই ত্রুটি কিভাবে সংশোধন করা যাবে সেটা আমাদেরকে যদি একটু বলে দেন, তাহলে সেই ত্রুটি সংশোধন করে আমরা ফার্দার কাজ করব। সেখানেও প্রশ্ন থেকে যায় যে এই কন্ট্রাক্টর কি কাজ করবে, আবার সে এতদিন কি কাজ করেছে। এখন এগুলাকে যে কিভাবে আমরা সমন্বয় করব, তার জন্য আমরা একটা সমন্বিত পদক্ষেপ আমরা নিয়ে তারপরে প্রয়োজনে আমরা নতুন কন্ট্রাক্টর দিব। দফায় দফায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসে, দ্বিতীয় ক্যাম্পাস ইস্যুতে বুধবারই জরুরি বৈঠকে বসবে সংশ্লিষ্ট সব পক্ষ। আপাতত সবার নজর সেই বৈঠকের দিকে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় পিচ্চি হেলাল ও সন্ত্রাসী ইমনকে গ্রেপ্তারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই ঘটনায় রাতুল নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সকালে চাঁদাবাজ ছিনতাইকারী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার নিয়ে ব্রিফিংয়ের শেষে তিনি একথা বলেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বলেছেন, শীর্ষ সন্ত্রাসী ও অন্য সন্ত্রাসীদের উপর গোয়েন্দারা নজর রাখছে। গত 24 ঘন্টায় রাইফেল, বন্দুক, রামদা সহ 27 জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানীর যাত্রাবাড়ি থেকে 5 ও হাজারীবাগ থেকে 1 জন সহ মোট 6 জন চাঁদাবাজকে আটক করা হয়। এছাড়া ঢাকার বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল সহ 10 ছিনতাইকারীকে আটক করেছে ডিবি পুলিশ। কোনো সন্ত্রাসী আমাদের আইনের আওতা থেকে রক্ষা পাবে না। সে পিচ্চি হেলাল হোক, সে ইমন হোক, যেই হোক, আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আইনের আওতায় আমরা অবশ্যই তাদেরকে নিয়ে আসব। সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ধলেশ্বরী নদীর পাড় থেকে যুবক রুদ্রের মরদেহ উদ্ধারের ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পিবিআই। সকালে রাজধানীর উত্তরায় পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ কুদরতি খুদা জানান, নিহত রুদ্র বাবা মায়ের বিচ্ছেদের কারণে হতাশায় ভুগছিলেন। সেখান থেকে মাদক নিতে শুরু করে পরবর্তীতে একটি কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ে। পিবিআই বলছে, সেই কিশোর গ্যাংয়ের সদস্য হৃদয়ের সাথে মাদকের টাকা নিয়ে বিরোধের জেরে রুদ্র খুন হন। এই ঘটনায় মোট 4 জনের সম্পৃক্ততা পেয়েছে পিবিআই। মূল আসামি হৃদয়ের সাথে ফয়সাল ও শরৎ নামে আরো 2 কিশোরকে আটক করা হয়েছে। নাহিদ নামে অন্য এক আসামিকে ধরার চেষ্টা চলছে। এই ছেলেটির বাবা মা সেপারেটেড, সে ব্রোকেন ফ্যামিলির সন্তান এবং তার বাবা মা ভিন্ন ভিন্ন জায়গায় বিয়ে করেছে। তো যখন সে বাবা মার আদর পায়নি, তারপরে নানা নানির কাছে এসে বাধ্য হয়ে থাকতে হয়েছে এবং আর্থিক সংকটের কারণে তার লেখাপড়া হয়নি। এই সার্বিক পরিস্থিতিতে তার মধ্যে ফ্রাস্ট্রেশন গ্রো করেছে এবং সে একটি সময় এলাকার যারা বখাটে মাদকসেবী সন্ত্রাসী তাদের সঙ্গে মিশেছে। দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর স্থলবন্দরগুলোতে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। কার্যক্রম শুরু করেছে মেডিকেল টিম। ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে দেয়া হচ্ছে প্রবেশের অনুমতি। এখন পর্যন্ত নতুন ভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। করোনার মতোই চীন থেকে উৎপত্তি নতুন এইচএমপি ভাইরাসের আক্রান্ত একজন রোগী এরই মধ্যে শনাক্ত হয়েছে বাংলাদেশে, তাই ছড়াচ্ছে আতঙ্ক। ভাইরাস শনাক্তে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে স্থলবন্দরগুলোয়। দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছে মেডিকেল টিম। ওখানেও ইমিগ্রেশনের সময় আমাদেরকে চেক আপ করাইছে, সবাইকে মাস্ক পরাইয়ে দিছে, মাস্ক পরাই দিয়ে এই পাশে আসতে হয়েছে। আবার বেশি হিসাবে হিলি ইমিগ্রেশন, এখানেও আবার স্বাস্থ্যসেবা পরীক্ষা করে স্ক্রিনিং করে তারপর এখান থেকে বর্ডার ক্রস করতে দিই। নিজের সেফটির জন্য পরীক্ষা করাটা খুবই ভালো, যাতে নিজেদের মধ্যে না ছড়ায়। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, কোনোভাবেই যেন এই ভাইরাস দেশে প্রবেশ করতে না পারে, সে কারণেই বাড়তি সতর্কতা। শারীরিক পরীক্ষা শেষে তবেই দেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে পাসপোর্টধারীদের। ইন্ডিয়া থেকে আগত যাত্রীদের আমরা চেক আপ করতেছি, যেমন টেম্পারেচার আছে কিনা, সর্দি কাশি, অ্যাজমা সমস্যা আছে কিনা, সিওপিডি আছে কিনা, এগুলো আমরা দেখতেছি। এরপরে সতর্কতামূলক কথা বলতেছি। এরপরেও যদি কোনোটা সন্দেহভাজন মনে হয় তাহলে পরবর্তী ব্যবস্থার জন্য আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে। ইমিগ্রেশনে এখানে ট্রিটমেন্টের সুযোগ নাই, আমরা আমাদের মেডিকেল টিম বসিয়েছি, তারা এটা যদি দেখতেছেন, যদি কারো এই বিষয়ে যারা অসুস্থ না তাদেরকে আমরা ইমিগ্রেশন করতেছি। যদি মেডিকেল টিমের নিকট প্রতীয়মান হয় যে কেউ অসুস্থ, তাহলে তারা মেডিকেল টিম তাদের ব্যবস্থা নেবে। সতর্কতা জারি হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। পাসপোর্টধারী যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা হচ্ছে, মাস্ক ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কোনো যাত্রীকে।
ইন্ডিয়া থেকে যারা আসছে যে যাত্রীরা তাদের যে টেম্পারেচারটা দেখছি তাদের শরীরে কোনো সমস্যা আছে কিনা, সর্দি জনিত জ্বর এইটাই দেখছি। কাউকে এখনো পর্যন্ত আমরা শনাক্ত করতে পারিনি, এখনো কোনো আমরা সে রোগী পাইনি। নতুন এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুরক্ষা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমিন বাবু, যমুনা নিউজ। গাজায় যুদ্ধবিরতি না হলে অস্ত্র ত্যাগ করবেন, অংশ নেবেন না অভিযানে, এমন হুমকি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি অংশ। হামাসের সাথে চুক্তিতে কালক্ষেপণ করায় নেতানিয়াহু সরকারের তীব্র নিন্দা জানিয়েছেন তারা। 15 মাসেও হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করতে না পারায় ক্ষোভে ফুঁসছে সাধারণ ইসরায়েলিরাও। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে নেতানিয়াহু সরকারের উপর চাপ দিচ্ছে মার্কিন প্রশাসনও। সারা বিশ্বের নিন্দা, চাপ, হুমকির পরোয়া না করেই 15 মাসের বেশি সময় ধরে চলছে আগ্রাসন। 46,000-এর বেশি প্রাণ কেড়ে নেয়ার পরও বন্ধ হয়নি ইসরায়েলের নৃশংসতা। হামাস নির্মূল ও জিম্মি উদ্ধারের যে লক্ষ্য নিয়ে উপত্যকায় অভিযান শুরু করেছিল তেল আবিব, এত রক্তপাতের পরও তাতে সফল হয়নি। হামাসের শীর্ষ নেতাদের হত্যা করলেও জিম্মিরা ধরাছোঁয়ার বাইরেই। গাজার পর লেবাননে অভিযান। ইসরায়েলি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির পর সেখানে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় আগ্রাসন বন্ধের কোনো ইচ্ছাই যেন নেই নেতানিয়াহু সরকারের। নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা, নিষ্ঠুরতায় ক্লান্ত ইসরায়েলি সেনারাও বিপর্যস্ত, ক্ষুব্ধ তাদের অনেকেই। যুদ্ধ এবং সামরিক অভিযান যে জিম্মি উদ্ধারের উপায় নয় তা স্পষ্ট। এটা ধোঁকাবাজি পরিকল্পনা। কিভাবে গাজায় বোমাবর্ষণ এবং এত ফিলিস্তিনি হত্যায় অনুমোদন দেওয়া হয়, জিম্মিদের এভাবে হুমকির মুখে ফেলা হয়। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি কার্যকর না হলে হার্ড লাইনে যাওয়ার পদক্ষেপ নিয়েছে ইসরায়েলি সেনাদের একটি দল। গাজায় অভিযানে আর অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। সে লক্ষ্যে স্বাক্ষর কর্মসূচিও শুরু করেছে। আমরা আর এই খেলায় অংশ নিচ্ছি না, যথেষ্ট হয়েছে, এবার আওয়াজ তুলব। আমরা সেনাদের এবং আইডিএফ এর প্রশংসা করি, তবে সরকারের নয়, যারা আইডিএফ কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। গাজায় নৃশংস হামলা, রক্তপাত, ভয়াবহ মানসিক অবসাদ তৈরি করেছে হাজার হাজার ইসরায়েলি সেনার মধ্যে। এমনকি দীর্ঘদিনের বিভৎসতার প্রভাবে আত্মহত্যাও করেছেন অনেকে। একজন ট্রমা থেরাপিস্ট হিসেবে দেখেছি ইসরায়েলি সেনা ও বেসামরিকরা সবাই বড় ধরনের দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে। ভয়াবহ ট্রমার সম্মুখীন তারা, যা শেষের কোনো লক্ষণ নেই। এই যুদ্ধ থামানো দরকার। যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনের বিদায় আর ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই যুদ্ধবিরতির লক্ষ্যে চলছে সর্বোচ্চ তৎপরতা। গাজায় যুদ্ধবিরতি না হলে নারকীয় পরিস্থিতি তৈরির হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ডরথি থার্স্টেন, যমুনা নিউজ। বাতাসের তীব্রতা বাড়তে থাকায় আরও ভয়াবহ হয়ে উঠছে ক্যালিফোর্নিয়ার দাবানল। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যেই সর্বোচ্চ বিপজ্জনক পর্যায়ে যেতে পারে পরিস্থিতি। আর্দ্রতা কম থাকায় আগের চেয়েও দ্রুত গতিতে নতুন অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে আগুন। এমন অবস্থায় নতুন করে বাসিন্দাদের ঘর ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে প্রশাসন। নজিরবিহীন এই দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। গেল এক সপ্তাহ ধরে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। ভয়াবহ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলসে। প্রাণপণ চেষ্টায়ও আগুন বাগে আনতে পারছেন না ফায়ার ফাইটাররা। এরই মধ্যে এলো আরও খারাপ খবর। বাতাসের গতিবেগ বাড়তে থাকায় নতুন এলাকার দিকে অগ্রসর হয়েছে আগুন। পড়তে শুরু করেছে দক্ষিণে ভেঞ্চুরা কাউন্টি। রোববার রাত থেকে বাড়তে শুরু করে শক্তিশালী বায়ুপ্রবাহ স্যান্টা অ্যানার গতিবেগ, যা মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ ঘন্টায় 100 কিলোমিটার ছাড়িয়ে যাওয়ার কথা। বুধবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। আর্দ্রতার অভাবে আরও ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। বুধবার পর্যন্ত দাবানলের তীব্রতা থাকবে। নির্দিষ্ট এলাকাগুলোর ফায়ার ডিপার্টমেন্ট এবং নিরাপত্তা কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছে। প্রত্যাশিত আবহাওয়ায় আর্দ্রতা কম থাকবে, যে কারণে দাবানলের সতর্কতা জারি থাকবে। লস অ্যাঞ্জেলসে এখনও নিয়ন্ত্রণহীন 3টি দাবানল। রেড ফ্ল্যাগ সতর্কতা জারি রয়েছে অঞ্চলটিতে। সোমবার সন্ধ্যা পর্যন্ত পড়েছে অঞ্চলটির 40,500 একরের বেশি জায়গা। ক্ষতিগ্রস্ত 12,300-র বেশি স্থাপনা। নতুন করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে 1 লাখ মানুষকে। এদিকে হাজার হাজার গ্যালন অগ্নি নির্বাপক পদার্থ ব্যবহার করেও কিছুতেই নেভানো যাচ্ছে না আগুন। ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। যোগ দিয়েছে বিদেশি দমকল কর্মীরাও। অনিক রহমান,
যমুনা নিউজ। এদিকে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলের কারণে স্থগিত হয়েছে চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের মনোনয়ন। সোমবার এই স্থগিতাদেশের ঘোষণা দেয় মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের একাডেমি। এই নিয়ে দ্বিতীয়বারের মতো পেছালো একাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন। বিবৃতিতে সিইও বিল ক্রেমার জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলের কারণে ভোটের সময়সীমা বাড়ানো ও মূল অনুষ্ঠান সময় পেছানো প্রয়োজন ছিল বলে তিনি মনে করেছেন। আগামী 23 জানুয়ারি হতে পারে মনোনয়ন অনুষ্ঠান। দাবানলের কারণে পিছিয়ে গেছে গ্র্যামির আয়োজনও। এবছর অস্কারের আয়োজন থেকে দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল সংগ্রহ করা হবে বলে জানিয়েছে আয়োজকরা। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।